আজকের টপিক হচ্ছে ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া, এবং এই টপিকের ওপরে বেস করে যদি আমরা দেখি, প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ভারতের ভূপ্রকৃতি। এখন ভূপ্রকৃতি বলতে যেটা বোঝায়, ইন জেনারেল যদি আমি বলি, ভূপ্রকৃতি বা ফিজিওগ্রাফি বা রিলিফ, এটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে সাধারণত ভূপ্রকৃতি তার তিনটি ধরনের ওপরে নির্ভর করে গড়ে ওঠে: পর্বত, মালভূমি, সমভূমি। এবার পর্বতের মধ্যে আবার একটা সাবডিভিশনস আছে যেটাকে আমরা পাহাড় বলে থাকি, মানে মাউন্টেন, হিল, প্লেটো অ্যান্ড প্লেনস। তো সেইটার উপরে ভিত্তি করে যদি ভাবি, আমরা দেখতে পাবো আমাদের ভারতের মধ্যে কিন্তু এই তিনটি উপাদানই বিদ্যমান। পর্বত রয়েছে, মালভূমিও রয়েছে, সমভূমিও রয়েছে। হ্যাঁ, মালভূমি অনেকটা এলাকা জুড়ে রয়েছে, সবচেয়ে বড় এলাকাই হচ্ছে মালভূমির এলাকা। এছাড়াও পর্বত এবং সমভূমি সেইগুলো রয়েছে এখানে। এখন ঘটনা হচ্ছে, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমাদের ভারতের ভূপ্রকৃতিকে কতগুলি ভাগে ভাগ করা যায়। আমি কিছু কনফিউশনের জায়গাও তোমাদের সামনে তুলে ধরবো। আমি কিছু বুকসের উদাহরণও তোমাদের কাছে দেবো, যাতে তোমাদের বিষয়গুলোকে রিলেট করতে সুবিধা হয়। কারণ কিছু কনফিউশনের জায়গা আছে ফিজিওগ্রাফির মধ্যে, কিছু কনফিউশনের জায়গা আছে যে এইটা হবে না এই উত্তরটা হবে। আমি তো পড়তে গিয়ে আমি এই বইতে এই উত্তরটা পেয়েছি, এরকম ধরনের কিছু প্রশ্ন আসবে। এটা আমি আগে থেকেই বলে রাখছি। তো সেইগুলোরও প্রশ্ন তোমাদের মনে জাগলে বা তোমরা যদি দেখে থাকো, তাহলে সেটা অবশ্যই তোমরা ক্লাসে আমাকে বলবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের ভূপ্রকৃতিকে কতগুলি ভাগে ভাগ করা যায়। তাহলে এক্ষেত্রে আমি বলবো যে এই বিষয়ে না দুটো চিন্তাধারা আছে। একটা হচ্ছে প্রাচীন ভৌগোলিকদের মতামত অনুযায়ী ভারতের ভূপ্রকৃতির একটা বিভাগ আছে, আবার আধুনিক ভৌগোলিকদের মতামত অনুযায়ী ভারতের ভূপ্রকৃতির আরেকটি বিভাগ আছে। মানে দুই ধরনের সেগমেন্ট হয়। এখন প্রাচীন ভৌগোলিকেরা ভারতের ভূপ্রকৃতিকে কতগুলি ভাগে ভাগ করেছে, তো সেক্ষেত্রে কিন্তু কিছু বইয়ে ৮টা ভাগ আছে, কিছু বইয়ে ৭টি ভাগ আছে। এখন আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে প্রাচীন ভৌগোলিকদের মতামত অনুযায়ী ভারতের ভূপ্রকৃতিকে মোট ৭টি ভাগে ভাগ করা যায়। একটা জিনিস খেয়াল করবে, এইখানে যে ভাগটা রয়েছে এখানে ৭খানা ভাগের মার্কিং রয়েছে, কিন্তু লেখার বা ডিভিশনস গুলোর ধরনটা একটু আলাদা আছে। কিরকম আলাদা আছে প্রথমেই বলি। এখানে আমরা যে ফিজিওগ্রাফিক ডিভিশনটা দেখতে পাচ্ছি, সেই ফিজিওগ্রাফিক ডিভিশনের ওপরে একদম ওপরে স্কাই কালার বা ব্লু কালারের যে এরিয়াটা রয়েছে, বেসিক্যালি এটা হচ্ছে নর্দার্ন মাউন্টেন রিজিয়ন। এবং এর দুটো ইউনিট দেখতে পাচ্ছ, একটা হচ্ছে নেপাল এবং ভুটানের ওয়েস্টার্ন সাইডে একটা রয়েছে, আর একটা এরকম ভাবে ইস্টার্ন সাইডেও একটা পোর্শন রয়েছে। এই দুটোকে নিয়েই আমরা বলতে পারি যে ইট ইজ কল্ড নর্দার্ন মাউন্টেন রিজিয়ন। তো এটি ভারতের উত্তর দিকে রয়েছে, সেই জন্যই এটাকে নর্দার্ন মাউন্টেন বলা হয়। এবং এর ঠিক দক্ষিণে যদি আমরা বলি সেখানে কি রয়েছে, তাহলে এটা আমি কিন্তু একদম প্রাচীন ভৌগোলিকদের ভাগ অনুযায়ী বলছি। এবং তার দক্ষিণে যেটা রয়েছে এটাকে আমি এখান থেকে আরেকটা ডিভিশনে ভাগ করে দেবো। যে এরিয়াটাকে আমি মার্ক করলাম এটা হচ্ছে ৩ নম্বর ভাগ, যেটা এই ম্যাপটাতে নেই। আমি এটা মার্ক করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এই দিকের একটা পোর্শন দেখতে পাচ্ছ যেটা গ্রিন কালার দিয়ে এরিয়া রয়েছে, একদম প্লেন গ্রিন কালারের এরিয়া। এই অঞ্চলটাকে কি বলা হয়, তাহলে এটাকে বলা হচ্ছে দ্য ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন অ্যান্ড ব্রহ্মপুত্রা ভ্যালি। ঠিক আছে, এই পোর্শনটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন অ্যান্ড ব্রহ্মপুত্রা ভ্যালি। নেক্সট পার্ট। বলছি স্যার, তাহলে ২ নম্বর পার্ট কোনটা? ২ নম্বর পার্ট, এটাই হচ্ছে ২ নম্বর পার্ট। এটা এক, ঠিক আছে, ইন্দো গ্যাঞ্জেটিক ১ প্লেন নম্বরটা অ্যান্ড ব্রহ্মপুত্রা ভ্যালি। ঠিক ওটা আছে, ২ নম্বর। একদম। এইবার আমি ৩ নম্বরটাই যাচ্ছি। ৩ নম্বর পার্ট কোনটা? ৩ নম্বর যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান ডেজার্ট। এটা কোনো কোনো বইয়ে ইন্ডিয়ান ডেজার্ট দেওয়া আছে, কোনো কোনো বইয়ে ওয়েস্টার্ন ডেজার্ট দেওয়া রয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভাগ আছে, তো এটা নিয়ে কনফিউশন হবার কোনো জায়গা নেই। আমি সেই ব্যাপারগুলোকে ক্ল্যারিফাই করে দিচ্ছি। এটা তাহলে হয়ে গেল ৩ নম্বর ভাগ, ইন্ডিয়ান ডেজার্ট, যেটা রাজস্থানের মধ্যে রয়েছে। আর এখানে আমরা যেটা লিখলাম ২ নম্বরে, ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন অ্যান্ড ব্রহ্মপুত্রা ভ্যালি। দেখো এর মধ্যে কিন্তু ৩টে নদীর নাম আছে। ইন্দো আছে, ইন্দো মানে হচ্ছে ইন্দাস রিভার।
গ্যাঞ্জেটিক আছে, গঙ্গা রিভার আর ব্রহ্মপুত্র তো পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। তাহলে 3 নম্বর ভাগটা হয়ে গেল। নেক্সট যেটা রয়েছে, এইখানে রয়েছে 4 নম্বর ভাগটা। এই 4 নম্বর ভাগ যেটা রয়েছে, এটা বেসিক্যালি দেখতে গেলে ম্যাপের মধ্যে এই ভাগটা অনেকটা এইরকম ভাবে রয়েছে। মানে এইখানের যে কালারটা রয়েছে, আমি যদি এটাকে এখানেও ধরে নিই, জাস্ট একটু ইমাজিন করে নাও যে এই পুরো এলাকাটাই নিয়ে একটা অঞ্চল রয়েছে। আমি মার্ক করে তোমাদের বোঝার সুবিধার জন্য বলে দিচ্ছি, তাও যদি অসুবিধা হয় আমাকে তোমরা জিজ্ঞাসা করো। তো এই যে পুরো অঞ্চলটা আমরা পাচ্ছি, এইটা হচ্ছে 4 নম্বর ডিভিশন। ঠিক আছে, এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সেন্ট্রাল অ্যান্ড ইস্টার্ন হাইল্যান্ড। ঠিক আছে, সেন্ট্রাল অ্যান্ড ইস্টার্ন হাইল্যান্ড। এবার হাইল্যান্ড বলো বা প্লেটো বলো, এগুলো কিন্তু ফিজিওগ্রাফিক ডিভিশনের ক্ষেত্রে সম অর্থে ব্যবহার করা হয়। তাহলে এটা হয়ে গেল 4 নম্বর ডিভিশন। 5 নম্বরে কি আছে স্যার? 5 নম্বরে রয়েছে এই পোর্শনটা। এটাকে আমরা কি বলে থাকি? এটা হচ্ছে পেনিনসুলার প্লেটো। পেনিনসুলার প্লেটো রিজিয়ন। 6 নম্বরে কি আছে? 6 নম্বর হচ্ছে এই পার্টটা এবং এই ইয়েলো কালারের পোর্শনটা। এই দুটোই হচ্ছে 6 নম্বর ডিভিশন, যেটাকে বলা হয় কোস্টাল প্লেন। এবার কোস্টাল প্লেনটার দুটো ভাগ আমরা বলতে পারি, একটা হচ্ছে যেটা ইস্টের দিকে রয়েছে সেটা ইস্টার্ন কোস্টাল প্লেন, যেটা ওয়েস্টের দিকে রয়েছে সেটা ওয়েস্টার্ন কোস্টাল প্লেন। এটা হচ্ছে 6 নম্বর ডিভিশন। এদিকে আমি আর কোস্টাল প্লেন লিখে সময় নষ্ট করলাম না, আচ্ছা তাও লিখে দিচ্ছি, এটা হচ্ছে কোস্টাল প্লেন। এবারে পড়ে রইল লাস্ট 7 নম্বর ডিভিশন, যেটা বে অফ বেঙ্গল এবং অ্যারাবিয়ান সিতে দুটো আইল্যান্ড আছে আমাদের, এটাকে বলা হচ্ছে আইল্যান্ডস। লাক্ষাদ্বীপ আর আন্দামান নিকোবর, এই দুটো নিয়ে হচ্ছে আইল্যান্ডস। এটা হয়ে গেল 7 নম্বর ডিভিশন। আশা করি বুঝতে পারলে। আমি ম্যাপের মধ্যে এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে প্রাচীন ভৌগোলিকদের ভাগ অনুযায়ী তারা ভারতের ভূপ্রকৃতিকে 7টি ভাগে ভাগ করছে। এইটা তার 7টা ভাগের কি কি কোথায় কোথায় আছে সেটা দেখালাম। এরপর যেটা আছে সেটা হচ্ছে, তাহলে স্যার আধুনিক ভৌগোলিকেরা ভারতের ভূপ্রকৃতিকে কতগুলি ভাগে ভাগ করছে? তোমাদের কি মনে হয় কতগুলো ভাগে ভাগ করছে? চেষ্টা করো, অসুবিধা নেই। মানে তোমরা ইন জেনারেল ভারতের ভূপ্রকৃতির কতগুলো ভাগ আছে সেই বিষয়ে কি জানো সেটা বলতে পারো। 8টা জানি। 8টা? 8? হ্যাঁ। না। আহ, আচ্ছা, আরেকটা উত্তর পেলাম 6টা। ভালো কথা, মানে বোঝা যাচ্ছে তো যে এইটা নিয়ে কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের তথ্য আছে। তো 6টাও উত্তর পেয়েছি, 6টাও আছে, বেশ কিছু বইয়ে 6টাও আছে, 7টাও আছে, 8টাও আছে, ইভেন 5টাও আছে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এনসিইআরটির যে বুকস রয়েছে সেইখানে কোনটা রয়েছে, এটা কিন্তু আমাদের খুব ভালো করে মেনটেন করতে হয়। সে সেন্ট্রাল বলো বা স্টেটের বলো, এনসিইআরটির বুক হচ্ছে ওয়ান টাইপ অফ গাইডলাইন। তো সেখানে কিরকম ভাগ আছে, এবং স্কুল বুকস গুলোতে যেমন সিবিএসসি বলো, আইসিএসসি বলো বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বলো, সেইখানের বইগুলোতে আপডেটেড তথ্যটা কি আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো সেখানে যেটা রয়েছে আমি একদম সোর্স উল্লেখ করলাম, এইবার আমি ভাগটা বলবো। ঠিক আছে, সেখানে যে ভাগটা রয়েছে সেই ভাগটা হচ্ছে 5টি ভাগে ভাগ করা যায় ভারতের ভূপ্রকৃতি। এসপি চ্যাটার্জি থেকে শুরু করে আমাদের সেভেন্দার সিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের বইগুলোতে যে ভাগটা দেওয়া রয়েছে, সেখানে কিন্তু সেই বলা হচ্ছে ভারতের ভূপ্রকৃতিকে মোট 5টি ভাগে ভাগ করা যায়, এবং সেইটা তোমরা এই ম্যাপে দেখতে পাবে। ওপরের যে ম্যাপটা আমি তোমাদেরকে দেখালাম, বেসিক্যালি সেই ম্যাপটা হচ্ছে আহ, প্রাচীন ভৌগোলিকদের ভাগ অনুযায়ী সেই 7টা ভাগের বিষয়টা দেখলাম। এইবার আমরা 5টা ভাগের বিষয়ে চলে আসছি। আর 5টা ভাগের বিষয়টা এখানে কিন্তু খুব ইজি। এখানে ইজি বলতে গেলে খুব কমন যদি বলি, তাহলে প্রথম যে ভাগটা আমরা নোট করেছিলাম কি দেখেছিলাম, ফার্স্ট ভাগটা কি ছিল, যেটা ছিল নর্দার্ন মাউন্টেন রিজিয়ন, সেটা আমরা পাচ্ছি। ওখানেও যা ছিল এখানেও তাই আছে। নর্দার্ন মাউন্টেন রিজিয়নের কোনো জায়গা সম্বন্ধে কোনো কিছু কাটেল হয়নি। ঠিক আছে, এখানে আমরা একই জিনিস দেখতে পাচ্ছি, নর্দার্ন মাউন্টেন রিজিয়ন। এটা হচ্ছে 1 নম্বর ভাগ। 2 নম্বর ভাগটা যেটা আমরা ওখানে কি দেখেছিলাম, 2 নম্বর ভাগে পেয়েছিলাম ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন অ্যান্ড ব্রহ্মপুত্র ভ্যালি, আর 3 নম্বরে পেয়েছিলাম ইন্ডিয়ান ডেজার্ট।
আধুনিক ভৌগোলিকেরা বলছেন যে না, ইন্ডিয়ান ডেজার্ট আর তার সাথে ইন্দো গ্যাঞ্জেটিক অ্যান্ড ব্রহ্মপুত্রা ভ্যালি, এই দুটোকে একসাথে নিয়ে 2 নম্বর ভাগের নামকরণ তারা করেছে, এবং সেখানে তারা যে নামটা দিচ্ছে সেটা কি, সেটা হচ্ছে দ্য গ্রেট নর্দার্ন প্লেন। দ্য গ্রেট নর্দার্ন প্লেন, এবং সেই অর্থে যদি তোমরা দেখো এর মধ্যেই কিন্তু ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন অ্যান্ড ব্রহ্মপুত্রা ভ্যালি এবং ইন্ডিয়ান ডেজার্ট বোথ আর ইনক্লুডেড। ঠিক আছে, গ্রেট নর্দার্ন প্লেনস, ঠিক আছে, এই দুটোই এর মধ্যে রয়েছে। এটা হয়ে গেল 2 নম্বর ভাগ। এইবার চলে আসি 3 নম্বরটা। আর ওইটার মধ্যে কি কি আছে বললেন? এর মধ্যে ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন অ্যান্ড ব্রহ্মপুত্রা ভ্যালি আর ডেজার্ট। একটু আগের ম্যাপটা দেখে নাও, এই যে 2 নম্বর ভাগ আর এইখানে 2 আর 3 নম্বর ভাগ, এই দুটোকে একসাথে নিয়ে বলা হচ্ছে। দেখো ইন্ডিয়ান ডেজার্ট আলাদা করে মার্ক করিনি, ঠিক এই ছবিটাকে একবার দেখে নাও আর পরের ছবিটা দেখো, বুঝতে পারছো পুরোটাই গ্রিন কালার দিয়ে যে এরিয়াটা ডিমার্কেশন করা রয়েছে, একদম রাজস্থান থেকে শুরু করে এদিকে আসাম পর্যন্ত যে কটা স্টেট এখানে দেখতে পাচ্ছ, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, আসাম, এই যে পোর্শনসটা টোটালটা দেখতে পাচ্ছ, এই পুরোটাই হচ্ছে দ্য গ্রেট নর্দার্ন প্লেনের আন্ডারে রাখা হয়েছে। এর মধ্যে সাব ডিভিশন হিসেবে ইন্ডিয়ান ডেজার্ট আছে, ঠিক আছে, ওটা বাদ দিয়ে দেওয়া হয়নি, ওটা আলাদা করা আছে, কিন্তু ভাগগুলোকে কমিয়ে দেওয়া হয়েছে। এখন বর্তমানে 5টা ভাগে ভাগ করা হচ্ছে। এইবার চলে আসে এর পরের ভাগটা, আগেরটা চলে যাই, রিলেট করো। এখানে 4 নম্বর যে ভাগটা সেটা আমরা কি লিখেছিলাম, 4 নম্বরে লিখেছিলাম সেন্ট্রাল অ্যান্ড ইস্টার্ন হাইল্যান্ড, 5 নম্বরে আমরা লিখেছিলাম পেনিনসুলার প্লেটো, তাই তো? এই দুটোকে একসাথে নিয়ে এই 5 নম্বর ভাগটাকে ওখানে 3 নম্বর ভাগে রাখা হয়েছে পেনিনসুলার প্লেটো। তার মানে কি দাঁড়ালো, সেন্ট্রাল অ্যান্ড ইস্টার্ন হাইল্যান্ড পেনিনসুলার প্লেটোর আন্ডারে রইল, ঠিক আছে। তো এইখানে ছবিটা দেখে নাও, অ্যাজ ইট ইজ একদম ঠিক আছে, এরকম দেখে নাও, পুরো ইয়েলো কালার দিয়ে যে এরিয়াটা রয়েছে, এর আগের ম্যাপটাতে তোমরা দেখলে কিন্তু ওপরের পোর্শনটা সেন্ট্রাল অ্যান্ড ইস্টার্ন হাইল্যান্ড ছিল, তাই না? এই পুরো পার্টটাকে নিয়ে আমরা এখানে কি বলছি, পুরোটাকে নিয়ে আমরা বলছি পেনিনসুলার প্লেটো। আশা করি বুঝতে পারছো, এটাকে নিয়ে বলা হচ্ছে পেনিনসুলার প্লেটোর এরিয়া, ঠিক আছে। এরপর যেটা রইলো পিঙ্ক কালারের যে দুটো এরিয়া আমরা এখানে দেখতে পাচ্ছি, এই দুটো অ্যাজ ইট ইজ রয়েছে, আর কোনো চেঞ্জ নেই কিন্তু। এটা 4 নম্বর ভাগ, এখানে রয়েছে কোস্টাল প্লেন, এটাও তাই কোস্টাল প্লেন, যেহেতু আমাদের ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূল দুটোতেই কোস্টাল প্লেন রয়েছে। মানে দুটোরই নাম কোস্টাল প্লেন? অবশ্যই, এদিকটা ইস্টার্ন কোস্টাল প্লেন, ওদিকটা ওয়েস্টার্ন কোস্টাল প্লেন, সেই ভাগটা আমি এখন আর নোট ডাউন করছি না, আমরা মেজর ডিভিশনটাকে বলছি, বোঝা গেল? এরপর যেটা আছে সেটা হচ্ছে আইল্যান্ডস। এবং এই কোস্টাল প্লেনের এরিয়াটা দেখো, গুজরাট থেকে শুরু হচ্ছে, এখানে কিন্তু কন্টিনিউয়েশন রয়েছে, কোনো আলাদা করে ডিভিশন নেই, পুরোটা কোস্টাল প্লেন, জাস্ট বে অফ বেঙ্গলের দিকটা ইস্টার্ন কোস্টাল প্লেন, অ্যারাবিয়ান সি এর দিকটা ওয়েস্টার্ন কোস্টাল প্লেন, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা পেয়ে গেলাম, এখানে 1 নম্বর 2 নম্বর হয়ে গেল, এটা 3 নম্বর ডিভিশন হয়ে গেল, এটা 4, এটাও তাই 4, এবং এটা 5, ঠিক আছে। তাহলে ভাগের ব্যাপারটা বোঝা গেল। এবার নেক্সট যেটা প্রশ্ন থাকতে পারে, যে স্যার যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতের ভূ প্রকৃতিকে কতগুলি ভাগে ভাগ করা যায়, এবং আপনার বক্তব্য অনুযায়ী যদি ওখানে 7 এবং 5 দুটোই অপশনে দেওয়া থাকে, তাহলে কোন উত্তরটা করবে? এই প্রশ্নটা আমি তোমাদের কাছেই রাখি, কোন উত্তরটা করবে? 5টা। একদম, তার কারণ হচ্ছে আধুনিক ভৌগোলিকেরা যে ভাগটা বলেছে সেটাই আমরা এখন এনসিইআরটির বুকে পাচ্ছি, সেটাই আমরা এখন বিভিন্ন বোর্ডের বইগুলোতে, স্কুল বোর্ডের বইগুলোতেও আমরা তাই পাচ্ছি, যে 5টি ভাগই সেখানে উল্লেখ আছে। তো আমরা সেখানে চোখ বন্ধ করে উত্তর করবো 5টা, ঠিক আছে। তাহলে ভাগের ব্যাপারটা বোঝা গেল, কোথায় কোনটা আছে সেটাও বুঝতে পারলে নিশ্চয়ই। এইবারে আমরা চলে আসব এর মধ্যে একদম প্রথম ভাগটা নিয়ে আলোচনা করব। এবার একটা জিনিস দেখো, প্রাচীন এবং আধুনিক ভৌগোলিকেরা ভারতের ভূপ্রকৃতির যে ভাগ করেছে তার মধ্যে প্রথম ভাগটা দুটোতেই কমন, দ্য নর্দার্ন মাউন্টেন রিজিয়ন। তো চলো নর্দার্ন মাউন্টেন রিজিয়ন নিয়ে ডিসকাশন শুরু করা যাক, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, নর্দার্ন মাউন্টেন রিজিয়নে যদি আমি লোকেশনটার দিকে নজর দিই, তাহলে এই লোকেশনটা যদি আমরা দেখি, তাহলে এটা কোথায় রয়েছে? তাহলে অবভিয়াসলি এটা রয়েছে ভারতের উত্তর দিকে। কিন্তু ভারতের উত্তর দিকে যে রয়েছে, এবার আমি একটু ম্যাপটা থেকে বেরিয়ে গিয়ে তোমাদের কাছে প্রশ্ন রাখবো, যে এই উত্তরের পার্বত্য অঞ্চল,
ভারতের কতগুলি রাজ্য এবং কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে অবস্থান করছে, তাহলে তার সংখ্যাটা কি হতে পারে বলে তোমাদের মনে হয়? হাউ মেনি স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ আর কভার্ড আন্ডার দ্য নর্দার্ন মাউন্টেন রিজিয়ন, তাহলে তার উত্তরটা কি হতে পারে? থ্রি 8, মানে 8 কি স্টেটস না এমপিস? থ্রি স্টেট। আরেকবার বলে, একটু কথাটা অস্পষ্ট এলো। আর কেউ বলো। উত্তরে পার্বত্য অঞ্চল, কারাকোরাম, লাদাখ পর্বত শ্রেণী নিয়ে গঠিত। আমি ওই প্রশ্নটা করিনি তো। আমি বলেছি যে ভারত উত্তরের পার্বত্য অঞ্চলের অবস্থানটার দিকে যদি নজর দিই, তাহলে সেই উত্তরের পার্বত্য অঞ্চল ভারতের কতগুলি রাজ্য আর কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। আমি সেই ডিভিশনটা এখনো যাইনি, জাস্ট লোকেশনটা তোমাদের জিজ্ঞেস করছি যে কতগুলো রাজ্য নিয়ে আছে। সংখ্যাটা বললেই হবে, আমাকে রাজ্যের নামও বলতে হবে না। বলবো? নটা হ্যাঁ, বলো। নটা 9টা। ওকে, 9টা তাহলে কি স্টেট ধরি? হ্যাঁ, 9টা স্টেট আর 2টো ইউনিয়ন টেরিটরি। ওকে, আচ্ছা, 2টো ইউনিয়ন টেরিটরি যেটা বললে সেটা আমি লিখে দিচ্ছি, তুমি দেখো তো ঠিক লিখছি কিনা। একটা হচ্ছে লাদাখ, লাদাখ একটা আর হচ্ছে জম্মু কাশ্মীর। ঠিক লিখলাম, তাহলে 2টো হয়ে গেল। হ্যাঁ উত্তরের পার্বত্য অঞ্চলের দিকে যদি আমরা দেখি, 9টা বলেছো তাই তো? একবার মিলিয়ে নেওয়া যাক। হ্যাঁ। এর মধ্যে আমরা নাম পাচ্ছি বলো। হচ্ছে হ্যাঁ, বলতে থাকো, খুব ভালো হয়। আমি হিমাচল, উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড, হিমাচল, সিকিম, অরুণাচল, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে দিলে। ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল হবে। ঠিক ঠিক ঠিক। 10টা। এরকম করো না, রেগে যাবে কিন্তু একজন। আচ্ছা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, তারপরেই ওয়েস্ট বেঙ্গল রাখলাম, কারণ পরপর সাজিয়ে আমাদের লেখাটা ভালো এবং ম্যাপ দেখে সেটা মনেও রাখতে সুবিধা। তাহলে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল। এবার 7 সিস্টার, তাহলে 7 সিস্টারকে যদি আমরা ধরি, তাহলে আমাদের হয়ে গেল এখানে 4 আর 7, কতগুলো হচ্ছে? অরুণাচল প্রদেশ, আসাম, ঠিক আছে, মেঘালয়। এখানে বলতেই পারো স্যার মেঘালয় কি হবে? মেঘালয় তো প্লেটো রিজিয়ন, কিন্তু নর্দার্ন মাউন্টেন রিজিয়নের মধ্যে মেঘালয় ইনক্লুডেড, ঠিক আছে। মেঘালয়, আমিও ওয়েস্ট বেঙ্গলটাকে ওই পাদদেশ হিসেবেই ধরেছিলাম। আচ্ছা, মানে পাদদেশ ধরলেও পুরোপুরি। কিন্তু সেটা, পাদদেশ ধরলেও কিন্তু সেটা পর্বতেরই অংশ হয়, পর্বতের পাদদেশকে বাদ দেওয়া যায় না। যদিও বা তার মধ্যে শিবালিক মাউন্টটা রয়েছে, ফলে বাদ কোনোভাবেই আমরা দিতে পারবো না আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। যদি সেই অর্থে দেখো, তাহলে দার্জিলিং, কালিম্পং, নর্দার্ন পার্ট অফ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে, এই 4খানা ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু নর্দার্ন মাউন্টেন রিজিয়নের পোর্শন রয়েছে। তাহলে এখানে নাগাল্যান্ড হলো, মণিপুর, মণিপুর, নাগাল্যান্ড তো লিখেছি, সরি। তারপরে হচ্ছে ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। কিছু বাদ গেল না তো? হ্যাঁ, হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পেলাম আমাদের ভারতের মোট 11খানা রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে কিন্তু অবস্থান করছে আমাদের ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল। এইবার আমি একটু ম্যাপে যাই, দেখে নাও এইখানের এই পোর্শনটা রয়েছে। হ্যাঁ, এখানে একটা বলতে পারো যে স্যার এখানে মেঘালয় এবং আসাম তো আমরা এখানে গ্রিন কালারের এরিয়ায় দেখতে পাচ্ছি, কিন্তু ম্যাপটাকে যদি আমি একটু জুম করাই, কারণ ম্যাপ তো জিওগ্রাফির খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ম্যাপটা যদি আমরা একটু জুম করি, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেঘালয়ের মধ্যেও কিন্তু বেশ কিছুটা পোর্শন সেটাকে নর্দার্ন মাউন্টেন রিজিয়নের আন্ডারে কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। এই নর্দার্ন মাউন্টেন রিজিয়ন বললে তখন 7 সিস্টারকে কিন্তু আমরা ইনক্লুড করব, কিন্তু যখন হিমালয়া বলবো তখন কিন্তু 7 সিস্টারের মধ্যে আসাম আর অরুণাচল প্রদেশ ছাড়া কিন্তু আর কারোর নাম আমরা নিতে পারবো না, যখন শুধু হিমালয়া বলবো।
ঠিক আছে? তো এবার আমি সেই বিষয়টায় যাব। তাহলে আশা করি এত অবধি বুঝতে পারলে যে কোথায় কোনটা রয়েছে। এখানে স্টেট ধরেও আমি এখানে দেখিয়ে দিলাম, স্টেট বা ইউটিস ধরে। হ্যাঁ, এখানে ঠিক। এখানে ম্যাপের মধ্যে এখানে ম্যাপটা একটু পুরোনো ম্যাপ, যেখানে শুধু জম্মু কাশ্মীর লেখা আছে। এটা শুধু জম্মু কাশ্মীর হবে না। জম্মু কাশ্মীরের এরিয়া যদি আমরা ম্যাপ অনুযায়ী দেখি, তাহলে এইটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। আর এই দিকটাতে পুরোটা রয়েছে হচ্ছে লাদাখ। ঠিক আছে? এটা এখানে নেই, ওই জন্য এটা আমি একটু লিখে দিলাম। এইবারে চলে আসি আমরা নর্দার্ন মাউন্টেন রিজিয়নের লোকেশন তো দেখে নিলাম। এইবার আসি সেই ভাইটাল জায়গাটা। হ্যাঁ, কেউ প্রশ্ন করছো কিছু? হ্যাঁ স্যার, বলছি ত্রিপুরার মধ্যে তো মানে দেখা যাচ্ছে না। গ্রিন কালারের এরিয়া দেখতে পাচ্ছ, তাই তো? ত্রিপুরার মধ্যে হ্যাঁ। ত্রিপুরাও নর্দার্ন মাউন্টেন রিজিয়নের আন্ডারে পড়বে। এখানে ম্যাপগুলো তো প্রত্যেকটাই বুঝতে পারছো, ওপরের ম্যাপটা এবং নিচের ম্যাপটা সবকটা ম্যাপ মানে ফুল পারফেকশনের মতো নেই। তো কিছু কিছু যে জায়গাগুলো চেঞ্জেস আছে সেগুলো আমি ম্যাপেই মার্ক করে দেখিয়ে দিচ্ছি যে এই জায়গাটা এরকম নয়, এরকম হবে। ঠিক আছে? ওটা রিজিয়নের মধ্যেই পড়বে। ঠিক আছে? কেন পড়বে বলি, কারণ ওখানে ওই যে বেথলিং শিপ যেটা রয়েছে ত্রিপুরাতে, ওই মাউন্টেন যে ওখানকার হাইয়েস্ট মাউন্টেন, সেটা কিন্তু বেসিক্যালি তোমার নর্দার্ন মাউন্টেন রিজিয়নের মধ্যেই আলোচনা করা হয়। ঠিক আছে? যে কোনো ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়ার বইয়ে ত্রিপুরাটাও ওখানে রিজিয়ন হিসেবে ইনক্লুডেড থাকে। ওই জন্য আমি তোমাদেরকে ওই ডিফারেন্সিয়েশনটা বললাম যে যখন রিজিয়ন বলবো তখন একটা ব্যাপার চলে আসবে, কিন্তু যখন রিজিয়নের বাইরে গিয়ে আমি শুধু হিমালয় বলবো তখন ব্যাপারটা আলাদা হয়ে যাবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম। আচ্ছা, চলো এবারে আমরা চলে আসি পরের পার্টটাতে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, আমরা যদি দেখি আমাদের উত্তরের পার্বত্য অঞ্চলকে কতগুলি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? তার মানে টাইপস যদি আমি বলি যে আমাদের উত্তরের পার্বত্য অঞ্চলের কতগুলো ভাগ আছে, তাহলে কি হবে, একটু আগে তোমাদেরই কোনো একজন বন্ধু সেই উত্তরটা বলছিলে। আমি বলবো যে আরেকবার সেই উত্তরটাকে রিপিট করো, যে টাইপস অফ নর্দার্ন মাউন্টেন রিজিয়ন কতগুলো ভাগ জানো, তারপরে তো বাকিটা আমি আছি বলবো। স্যার, উত্তরে পার্বত্য হিমালয়, কারাকোরাম, লাগাত পর্বত শ্রেণী। আচ্ছা, উত্তরের পার্বত্য হিমালয়, লাদাখ আর কারাকোরাম পর্বতশ্রেণী। খুব ভালো কথা। তো এই তিনটে ভাগ, তাই তো? এবার বলি, একদম পুরোপুরি সঠিক নয়, তবে অনেকটাই সঠিক বলেছো। কারণ এই জিনিসটা আমি ফেস করেছি যখনই স্টুডেন্টদের কাছে প্রশ্ন করি যে টাইপস অফ নর্দার্ন মাউন্টেন রিজিয়ন, তখন তারা হিমালয়া বলে হিমালয়ের ডিভিশন গুলো বলতে শুরু করে দেয়। তো এই যে ভাগটা বলেছো, এটার জন্য যথেষ্ট খুশি হলাম। তো টাইপস অফ নর্দার্ন মাউন্টেন রিজিয়ন যদি আমরা দেখি, তাহলে আমরা একে কিন্তু ভাগ করব তিনটে ভাগে। তবে তিনটে ভাগের মধ্যে একটু পরিবর্তন আছে। কিরকম পরিবর্তন আছে, কেন আছে, আমি দুটো কথাই কিন্তু তোমাদেরকে ইকুয়ালি উল্লেখ করব। এখানে প্রথম যেটা বললে সেটা হচ্ছে, আমরা যদি ফার্স্টে বলি দা হিমালয়, একে আমরা ফার্স্টে রাখছি। তারপরে হচ্ছে দা কারাকোরাম। এই জায়গাটা অনেকেই স্কিপ করে ফেলে, অনেকেই এটা বলার সময় খেয়াল রাখে না। হ্যাঁ, এবং হিমালয়ের অংশ হিসেবেই ধরে। এইটা আগে মাথায় ভালো করে প্রত্যেকে গেঁথে নাও। হিমালয়া অ্যান্ড কারাকোরাম বোথ আর সেপারেট রেঞ্জ, বোথ আর সেপারেট মাউন্টেন রেঞ্জ। যেমন বিন্ধ্য সাতপুরা আলাদা, ওয়েস্টার্ন ঘাট ইস্টার্ন ঘাট আলাদা, ঠিক সেরকম ভাবে হিমালয়া কারাকোরাম আলাদা, দুটো কিন্তু এক নয়। এটা আগে মাথায় প্রত্যেকে ভালো করে গেঁথে নাও। তোমাদেরই এক বন্ধু এটা বললো, আমি শুনে সত্যি খুশি হলাম যে কারাকোরাম এবং হিমালয়াকেও আলাদা করে বললো। এটা খুব দরকার। কেন আলাদা করে বললো আমি সেই লজিকেও আসবো। আরেকটা যেটা আছে, যেটা ও লাদাখ বললো, আমি বলবো লাদাখটা হিমালয়ের আন্ডারেই হবে। কেন হবে সেই বিষয়ে আমি আসছি, কিন্তু 3 নম্বর ভাগটা স্যার কি হবে? 3 নম্বর ভাগটা হবে নর্থ ইস্টার্ন মাউন্টেন রিজিয়ন, এর আরেকটা নাম আছে কিন্তু, অর পূর্বাঞ্চল। বেসিক্যালি এই নর্থ ইস্টার্ন মাউন্টেন রিজিয়ন আর পূর্বাঞ্চল, একদম এর লোকেশন যদি বলতে হয় তাহলে শর্টে লিখে রাখো সেভেন সিস্টার। একদম সেভেন সিস্টার যে স্টেট, সেই সেভেন সিস্টার স্টেটের যে এরিয়া, সেটাই এই নর্থ ইস্টার্ন মাউন্টেন রিজিয়ন আর পূর্বাঞ্চলের মধ্যে পড়ছে। এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে লাদাখটা কোথায় যাবে, কার মধ্যে যাবে? লাদাখ হিমালয়ের মধ্যে আসবে, এবং হিমালয়ের মধ্যে কার পার্টে আসবে সেই জায়গাতেও আসবো। তো হিমালয়ের টাইপসটা বলার আগে হিমালয় সম্বন্ধে কয়েকটা বিষয় তো আমাদের একটু দেখে নিতে হবে, তাই না?
তো হিমালয়ের মধ্যে যেমন ইন জেনারেল যদি আমরা বলি যে হিমালয় কি ধরনের পর্বত, তাহলে আমরা চোখ বন্ধ করে তার উত্তর বলবো কি? হিমালয় কি ধরনের পর্বত, তাহলে তার উত্তর কি হবে? গম্ভীর পর্বত। আচ্ছা, আমি বলবো যে উত্তরটা একটু ভুল হয়ে গেল না? একটু ভুল হলো। Folded mountain. আচ্ছা, মানে ফোল্ডেড নবীন ভঙ্গি মাউন্টেন। বলতে হবে। এক্স্যাক্টলি। কম্পিটিটিভে একটা জিনিস আমাদেরকে প্রত্যেকেই মাথায় ধরে রাখতে হবে বা মাথার মধ্যে গেঁথে নিতে হবে, যে কম্পিটিটিভে কিন্তু একদম শিওর অ্যান্সার হলে তবেই আমরা উত্তর করব। কোনো রকম ডাউট থাকলে আমরা উত্তর করব না। তো শিওর অ্যান্সার তখনই করতে পারবো যখন আমি সেই অ্যান্সারটা সম্বন্ধে 100% নিশ্চিত থাকবো, তাই না? তো নিশ্চিত থাকার জন্য আমাকে পারফেক্ট অ্যান্সারগুলোকে কিন্তু করতে হবে। যেমন ধরো, আমি সবসময় বলি যে আমাদের ভারতের সাথে এই আমাদের যে ভারতের যে আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, তার সাথে জিএমটি সময়ের পার্থক্য কত? চট করে বলে ফেলো দেখি, ভারতের সাথে আমাদের জিএমটি সময়ের পার্থক্য কত? 5.5 ঘন্টা। আমি এখানে বলবো যে উত্তরটা আবার একটু ভুল হয়ে গেল। কিরকম ভুলটা হলো? ভুলটা হলো এটাই যে আমাকে বলতে হতো 5.5 ঘন্টা এগিয়ে। এগিয়ে আছে। ভারতের জিএমটি থেকে 5.5 ঘন্টা এগিয়ে বা প্লাস 5 hours 30 minutes। এবার এখানে বলতে পারো স্যার আমি যদি না বলি, নাই বলতে পারো, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমাদের যে প্রাইম মেরিডিয়ান, যেটাকে মূল মধ্যরেখা বলি, যেটা জিএমটি, যেটা লন্ডনের উপর দিয়ে গেছে, তার দুই দিকে দুটো হেমিস্ফিয়ার আছে, ইস্টার্ন হেমিস্ফিয়ার, ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। তো পূর্ব গোলার্ধের যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোর সময় কিন্তু এগিয়ে আমাদের ভারত পূর্ব দিকে আছে। তো আমি যদি বলি 82°30' ইস্ট, অ্যাজ সিম্পল অ্যাজ 82°30' ওয়েস্টও আছে। যদি আমি 5.5 ঘন্টা শুধু বলি, তাহলে ওয়েস্ট না ইস্ট আমি কাকে ইন্ডিকেট করছি সেটা কিন্তু ক্লিয়ারলি বলা হচ্ছে না। তো আমাকে প্লাস বললে তাহলে কিন্তু একদম এক্স্যাক্ট আমি 82°30' ইস্টকেই ইন্ডিকেট করছি সেটা বলাটা হবে। তো আমি এটা একটা এক্সাম্পল বললাম যে যখনই এরকম ধরনের কোনো উত্তর হবে তখন আমাকে একদম পারফেক্ট অ্যান্সার বলতে হবে। এবং তোমাদেরই এক বন্ধু খুব সুন্দর উত্তর দিয়েছে যে স্যার ইয়াংগেস্ট ফোল্ডেড মাউন্টেন বলবো। একদম, আমাদের হিমালয় হচ্ছে ইয়াংগেস্ট ফোল্ডেড মাউন্টেন। এইবার ঘটনা হচ্ছে, এই হিমালয়কে ইয়াংগেস্ট ফোল্ডেড মাউন্টেন তো বলা হচ্ছে, খুব ভালো কথা। এটা নিয়ে না আবার অনেকগুলো থিওরি আছে। তার মধ্যে যে থিওরি দুটো খুব ইম্পর্টেন্ট, মানে খুব পপুলারিটি পেয়েছে, এর ক্ষেত্রে দুটো থিওরি এসছে। একটা হচ্ছে জিওসিনক্লাইন থিওরি, আর একটা হচ্ছে প্লেট টেকটনিক থিওরি। এবার জিওসিনক্লাইন থিওরিকে বাংলায় বলা হয় মৈখাত তত্ত্ব, আর প্লেট টেকটনিক থিওরিকে বলা হয় পাঁচ সংস্থান তত্ত্ব। মৈখাত তত্ত্বটা আগে এসেছে 1925-এ, বিজ্ঞানী কোবার এই তত্ত্বটি দিয়েছিলেন। তার বক্তব্য ছিল খুব পরিষ্কার যে আমাদের ভারতের, যদি আমরা একটু ভারতের দেখি, যেখানে হিমালয় পর্বত রয়েছে, এটা ভারত বলাও ঠিক নয়। এবং যদি আমরা পুরো এশিয়ার মধ্যভাগটা যদি দেখি, যেখানে এই পর্বতটি রয়েছে, সেখানে আগে ছিল টেথিস সাগর। এটা তোমরা সকলেই জানো, টেথিস একটি অগভীর সাগর ছিল। এই সাগরটা মাঝখানে ছিল, যার দুই দিকে দুটো ল্যান্ড মাস ছিল। মৈখাত তত্ত্ব অনুযায়ী, মানে জিওসিনক্লাইন থিওরি অনুযায়ী, সাউথের যে ল্যান্ড মাসটা ছিল, আমি যদি এইখানে গিয়ে একটু ম্যাপের মতো করে বলি, যে সেক্ষেত্রে একটা মিনিট, আমি এই জায়গাটা ধরেই তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা যদি এইভাবে ভাবি, তাহলে এই জায়গাটায় ছিল টেথিস সি। শুধু এই জায়গাটা মানে এই ভারতের এই বাউন্ডারির নিচটা ছিল তা নয়। যদি সেইভাবে আমাকে ডিমার্কেট করতে হয়, তাহলে আমাকে এইভাবে ডিমার্কেট করতে হবে। এই পুরো চত্বরটা জুড়ে ছিল কিন্তু টেথিস সি। ঠিক আছে, এটা জুড়ে ছিল টেথিস সি। এবার টেথিস সি এর নর্দার্ন পার্ট যেটা ছিল, সেখানে ছিল আঙ্গারা ল্যান্ড। ঠিক আছে, আর সাউথের পোর্শনটা যেটা ছিল, সেটা কি ছিল? সেটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। এটা আমি কি বলছি? এটা আমি বলছি অ্যাকর্ডিং টু জিওসিনক্লাইন থিওরি। হিমালয় সম্বন্ধে পড়ছি, যদি হিমালয়ের উৎপত্তি আমার না জানা হয় কিভাবে হয়েছে, সেটা তো অনুচিত হয়ে যাবে, সেটা জানাটা দরকার। এবং এখান থেকেও প্রশ্ন হয় 1925-এ, আমি আবার বলছি 1925-এ বিজ্ঞানী কোবার এই থিওরিটি দিয়েছিল। ঠিক আছে, তিনি বলছেন কি, যে এই দুটো দিকের যে দুটো বড় বড় ল্যান্ডমাস ছিল, এই দুটো ল্যান্ডমাস থেকে প্রচুর নদী এই অঞ্চলে এসে পড়েছে।
এরকম ভাবে আগে নদীর অভিমুখগুলো এরকম ছিল। এখন কিছু কিছু নদীর ক্ষেত্রে এরকম অভিমুখ দেখতে পাবে। কোনটা বলতো? ইয়ামুনাতে গিয়ে মিট করেছে, চম্বল, বেতোয়া, কেন, হ্যাঁ, এরকম যে নদীগুলো সেগুলো কিন্তু নর্থ ইস্টের দিকে মুভ করেছে। তো আগে এরকম অনেক নদী ছিল যেগুলো এইখানে এসে পড়তো। এবার নদীর সাথে পলি, বালি, নুড়ি, পাথর, কাদা সেগুলো এসে এই সমুদ্রের তলায় পড়তো এবং সমুদ্রটা ছিল অগভীর। আমরা যদি নর্মালি দেখি সমুদ্র এই অগভীর ছিল এই জায়গাটা, মানে এরকম টাইপের অগভীর সমুদ্র ছিল, বসে যাওয়া একটা অংশ। মানে আমি যদি এটাকে টু ডাইমেনশনে দেখাই তাহলে এরকম টাইপের ছিল। দুদিকে আঙ্গারা ল্যান্ড আর গন্ডোয়ানা ল্যান্ড ছিল এরকম টাইপের। দুদিক থেকে প্রচুর নুড়ি, বালি, পলি, কাদা এই অঞ্চলের মধ্যে এসে জমা হয়েছিল এবং সেটাই আমরা নর্মালি দেখতে পাচ্ছি। এখান থেকে এসে নদীর মাধ্যমে জমা হয়েছে। এবার যত এর তলদেশে জমা হয়েছে তত চাপ পড়েছে এবং নিচের দিকে বসতে শুরু করেছে। ঠিক আছে, এবার যতই এই জায়গাটা নিচের দিকে বসতে শুরু করেছে ততই কিন্তু এই আঙ্গারা ল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ড এই দুটো দিকে ল্যান্ডমাস পরস্পরের দিকে এগোতে শুরু করেছে। যখনই এগোতে শুরু করেছে এইখানে জমে থাকা যে পলি স্তরগুলো, এই পলি স্তরগুলো আলটিমেটলি কি হচ্ছিল, আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এগুলোই আস্তে আস্তে ভাঁজপ্রাপ্ত হয়ে ওপরের দিকে ওঠে এবং উঠতে 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 যে পর্বতমালা গঠন করে তার একটা এক্সাম্পল হচ্ছে হিমালয় পর্বতমালা। মানে এখান থেকেই এভাবে যে পর্বতের সৃষ্টি হয় বা পর্বতটি গড়ে ওঠে সেটি হচ্ছে হিমালয় পর্বতমালা। এর উত্তর দিক থেকে এরকম ভাবে আঙ্গারা ল্যান্ড আর দক্ষিণ দিক থেকে গন্ডোয়ানা ল্যান্ড পরস্পরের দিকে এগোনোর ফলে এখানে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে জিওসিনক্লাইন থিওরির মূল বক্তব্য। আশা করি বুঝতে পারলে। কারোর কোনো প্রশ্ন থাকলে করে নিতে পারো। আমি আবার সেকেন্ড থিওরিটায় যাব। কারোর কোনো প্রশ্ন আছে? ওকে, না স্যার। সেকেন্ড থিওরি আছে সেটা হচ্ছে প্লেট টেকটনিক থিওরি। ঠিক আছে, এই প্লেট টেকটনিক থিওরি এটা হচ্ছে কিন্তু নর্মালি দেখতে গেলে এটাই হচ্ছে আধুনিক তত্ত্ব, এটা প্রাচীন তত্ত্ব। তো আধুনিক তত্ত্ব প্লেট টেকটনিক থিওরি দেখো এই এই বিষয় নিয়ে অনেকগুলো ছোট 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 বক্তব্য আছে। প্লেট শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন টুজো উইলসন। হ্যাঁ, তার আগে টুজো উইলসন প্লেট টেকটনিক থিওরিটা প্রথম দিয়েছিলেন। আর তার আগে প্লেট শব্দটা ব্যবহার করেছিলেন, সেক্ষেত্রে আবার গিলবার্টের কথা বলা হবে। আবার প্লেট টেকটনিক থিওরি যদি সর্বাধুনিক জনক বলতে হয়, মানে মডার্ন যে প্রোফাউন্ডার বা ফাদার, সেক্ষেত্রে সেটা হচ্ছে এক্সলি পিচো। হ্যাঁ, তো বিভিন্ন জন, মর্গ্যান, পার্কার, স্যার, ওই নামগুলো বিভিন্ন। কি লিখতে হবে যেগুলো বলে যাচ্ছেন? দরকার নেই, দরকার নেই। এক্ষেত্রে আমি এটা লাগবে একজনের বলতে। ব্যক্তির কথা বলবো, সেটা হচ্ছে এক্স লি পিচো। এনার নামটা নোট করে রেখো। ঠিক আছে, এনার নামটা নোট করে রেখো। ইনি হচ্ছেন এই থিওরির সর্বাধুনিক জনক। ঠিক আছে, 1968 সালে তো এই থিওরিটা তিনি দিয়েছিলেন। ঠিক আছে, এক্স লি পিচো। তো এনার থিওরি আগের থিওরির সাথেই কিন্তু সিমিলার, শুধু একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি একটু বলি। পার্থক্যটা হচ্ছে আগের থিওরিতে আমরা যেটা পেয়েছি দুটো ল্যান্ড মাস, একটা ল্যান্ড মাসের নাম পেয়েছিলাম আঙ্গারা ল্যান্ড, আরেকটা ল্যান্ড মাসের নাম পেয়েছিলাম আমরা গন্ডোয়ানা ল্যান্ড। এক্ষেত্রে পার্থক্যটা একটু আলাদা। এক্ষেত্রে হচ্ছে গিয়ে দুটো প্লেটের নাম এখানে উল্লেখ আছে। যে প্লেটের নাম যখনই আমরা ভূমিকম্পের পরিস্থিতি পাই বা ভূমিকম্প হয়েছে এরকম আভাস পাই, তখনই দেখবে নিউজ চ্যানেল বলো বা পেপার বলো, নিউজ পেপার বলো, সেখানে সেই প্লেটের নামগুলোই কিন্তু কম বেশি উল্লেখ হয়। কিছুদিন আগেই ভূমিকম্প হয়েছিল, তোমরা কিন্তু এই খবরটা দেখেছো এবং নিশ্চয়ই ফলো করেছো। ভারতীয় পাত ও বার্মা পাত, এই দুটো পাতের মধ্যে সংঘর্ষের ফলে এই ভূমিকম্পটা হয়েছিল বাংলাদেশে, তাই না? এই কিছুদিন আগেই যে ঘটনাটা ঘটেছিল। তো তার মধ্যে একটা প্লেট হচ্ছে ভারতীয় পাত। এই গন্ডোয়ানা ল্যান্ড যেখানে রয়েছে, মানে আমি এই ছবিটার রেসপেক্টেই বলছি কারণ কনসেপ্টটা এক, শুধু নামের পার্থক্য। যেটা আঙ্গারা ল্যান্ড সেটাই প্লেট টেকটনিক থিওরিতে এক্সলি পিচো বা যারা এই থিওরিটা দিয়েছেন তারাই এটার নাম করেছেন ইউরেশিয়ান প্লেট। এক জায়গায় লিখছি যাতে তোমরা কম্প্যারিজনটা বুঝতে পারো। এটারই নাম দিয়েছিলেন ইউরেশিয়ান প্লেট। ঠিক আছে, আর নিচেরটা সেটা আগে নাম ছিল ইন্দো অস্ট্রেলিয়ান, এখন সাধারণত এটা ইন্ডিয়ান প্লেট নামেই পরিচিত। ইন্ডিয়ান প্লেট। এবার কনসেপ্টটা পুরো সেম। বার্মা পাত যেটা বললেন ওটা কোনটা? এই গন্ডোয়ানা ল্যান্ড যেটা এই বার্মা পাত বললেন না, ভারতীয় পাত আর বার্মা পাত? ভারতীয়, আচ্ছা, বার্মা পাত হচ্ছে একটা ছোট পাত, সেটা মায়ানমার যেখানে রয়েছে, মায়ানমার দেশটা যেখানে রয়েছে ওর নিচের যে প্লেটটা রয়েছে সেই প্লেটটা হচ্ছে বার্মা প্লেট। ওটা আমি জাস্ট এক্সাম্পলটা এখানে তুললাম একটাই কারণে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছুদিন আচ্ছা। আগে ভূমিকম্প যে হয়েছে সেই ভূমিকম্পের কারণের জন্য ওই দুটো প্লেট মুভমেন্ট দেয়। ঠিক আছে, কিন্তু এই হিমালয় মাউন্টেন ফরমেশন যে হয়েছে সেইটার জন্য কিন্তু দায়ী হচ্ছে এই দুটো প্লেট, ইউরেশিয়ান প্লেট আর ইন্ডিয়ান প্লেট।
মাঝখানে এই একই গল্প, মাঝখানে টেথিস সি তে এই দুটো প্লেটের ওপরে যে ল্যান্ডমাস, সেখান থেকে নদী এসে পড়েছে, নদী থেকে প্রচুর নুড়িবালি পলিকাদা এই টেথিস সি এর তলায় জমা হয়েছে, প্রচন্ড চাপে টেথিস সি এর তলদেশ বসতে শুরু করেছে এবং ইউরেশিয়ান প্লেট আর ইন্ডিয়ান প্লেট পরস্পরের দিকে এগোতে শুরু করেছে। ঠিক আছে, এবং এখানে এগোনোর সময় তখন মাঝখানের যে পলিগুলো সেগুলো ভাঁজপ্রাপ্ত হয়ে উঠে হিমালয়ান মাউন্টেন ফরমেশন হয়েছে। কিন্তু এই প্লেট টেকটনিক থিওরিতে জানো তো দুটো দলে ভাগ হয়ে গেছিল জিওগ্রাফাররা। একদল জিওগ্রাফার বলছে যে না, দুটো প্লেটই পরস্পরের দিকে এগোতে শুরু করেছিল, মানে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি, যেমন আমি এখানে অ্যারোটা করে রেখেছি। আরেক দল ভৌগোলিক, যেটা যে মতটায় আমি নিজে পার্সোনালি বা ব্যক্তিগতভাবে বিশ্বাসী, তারা বলছে যে না, ইউরেশিয়ান প্লেটও নর্থের দিকে মুভ করেছে আর ইন্ডিয়ান প্লেটও নর্থের দিকে মুভ করেছে। ইন্ডিয়ান প্লেট কম্পারেটিভলি ইউরেশিয়ান প্লেটের চেয়ে হেভিয়ার, মানে ভারতীয় পাত ইউরেশীয় পাতের চেয়ে তুলনামূলক ভারী। এবার প্লেট টেকটনিক থিওরির একটা জেনারেল কনসেপ্ট হচ্ছে, যে প্লেটটা ভারী হয় সেই প্লেটটা হালকা পাতের তলায় প্রবেশ করে। যেমন ভারতীয় পাত ওই বার্মা পাতের তলায় প্রবেশ করছে, যেটা আমি একটু আগে ওই এক্সাম্পলে বলেছি, সেরকম ভাবে এই ভারতীয় পাত ইউরেশীয় পাতের তলায় প্রবেশ করছে। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো কিরকম, ভারতীয় পাতের গতিবেগটা বেশি ছিল বা বেশি আছে এখনো পর্যন্ত ইউরেশীয় প্লেটের তুলনায়। সেই জন্য দুটো প্লেট যখন মুভ করেছে একই দিকে, ভারতীয় প্লেটটা অত্যন্ত ফাস্ট এসে সেটা এরকম ভাবে তলায় প্রবেশ করেছে। আর মাঝখানে টেথিস সি থেকে এই হিমালয় মাউন্টেন এইভাবে ফরমেশন হয়েছে দুটো প্রেসারে। ঠিক আছে, কেন হয়েছে এবং এইটাতে কেন আমি বিশ্বাসী, আমি সেই কথাটাতেও আসবো, পরে আসবো। কয়েকটা পয়েন্ট আমি ধরে রেখেছি, সেগুলো বলবো একটা একটা করে। যেমন লাদাখটা বলেছি, যে লাদাখ হিমালয়ের মধ্যে কেন আসছে, লজিক্যালি বলবো। আবার এটাও বলছি যে কেন এই ভারতীয় পাত দুটো পাতই একই দিকে মুভ করেছে এবং ভারতীয় পাত এসে ইউরেশীয় পাতের তলায় প্রবেশ করছে, কেন এই মতটাতে আমি বেশি বিশ্বাসী, এটাও তোমাদের কাছে রিভিল করবো। তো এত অবধি প্লেট হ্যাঁ, টেকটনিক থিওরি নিয়ে যেটা বললাম, কোনো প্রশ্ন বলো? বলছিলাম যদি ইন্ডিয়ান প্লেট ভারী হয় তো এর গতিবেগ তো কম হওয়া উচিত ইউরেশিয়ান প্লেটের থেকে, তো আচ্ছা গতিবেগ কেন বেশি হচ্ছে? আচ্ছা, বলছি। এর পেছনেও কারণ আছে। কারণটা হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি আমাদের পৃথিবীর একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, তাই না? মাধ্যাকর্ষণ শক্তি আছে। মাধ্যাকর্ষণ শক্তির কাজই হচ্ছে ভারী বস্তুকে খুব দ্রুত তার নিচের দিকে, নিজের দিকে টানা, নিজের কেন্দ্রের দিকে। চারতলা বাড়ির ছাদে ওঠো, ওপর থেকে দুটো আলাদা আলাদা ওজনের জিনিসকে মাটিতে ফেলো, ওপর থেকে যখন ফেলবে দেখবে যেটা বেশি ভারী সেটা আগে এসে নিচে পড়বে। ঠিক আছে, এক্ষেত্রেও ওই কনসেপ্টটাকে মাথায় রেখেই যদি ভাবি, তাহলে ভারী পাত সবসময় তো নিচের দিকে, মানে দুটো প্লেটের তলায় প্রবেশ করে। তো ভারতীয় পাতের গতিবেগটা বেশি, যে কারণের জন্য ওটা গিয়ে কিন্তু ঠেলে তলায় প্রবেশ করছে। এই গতিবেগ বেশি হওয়ার পেছনে পাতের ভারী হওয়াটাও কিন্তু, বা তার ডেনসিটিটা হেভি হওয়াটাও কিন্তু এক প্রকার দায়। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা। আর কোনো প্রশ্ন নেই আশা করি এই দুটো নিয়ে। এইবার ইন জেনারেল কয়েকটা ছোট ছোট পয়েন্ট আছে, সেগুলো আমি না উল্লেখ করলে হবে, তা জাস্ট ওপর ওপর বলে যাচ্ছি। আমরা জানি যে হিমালয় পর্বতের দৈর্ঘ্য কত, জানো এটা? আমরা জানি হিমালয় পর্বতের বিস্তার কোথা থেকে কত অবধি, তাহলে হিমালয় পর্বতের বিস্তার হচ্ছে, এদিকে একটা মাউন্টেন রয়েছে আর এইখানে একটা মাউন্টেন আছে। এটা নিয়েও একটা প্রশ্ন। এই যে দুটো মাউন্টেন আছে, এই দুটোকে বাউন্ডারি হিসেবে ধরা হয়। এইখানে যে মাউন্টেনটা আছে তার নাম কি জানা আছে? বলে দিচ্ছি, নাঙ্গা পর্বত, তাই তো? নাঙ্গা মাউন্টেন বা পর্বত। আর এদিকে যে রয়েছে এটার নাম কি স্যার? নামচা পর্বত। তাহলে এই দুটোর মাঝখানে হিমালয় রয়েছে, এই দুটো বাউন্ডারি হিসেবে দাঁড়িয়ে রয়েছে। টোটাল লেন্থ কত স্যার? টোটাল লেন্থ 2500 কিলোমিটার। কিছু কিছু বইয়ে সেটা 2400 কিলোমিটার দেওয়া থাকে এবং লেখা থাকে যে এক্সেপ্ট নেপাল অ্যান্ড ভুটান। কিন্তু ওইটা নিয়ে আমি খুব একটা বিশ্বাসী নই, কারণ নেপাল ভুটান মিলিয়ে মাত্র 100 কিলোমিটার, একটু শুনতে কেমন লাগছে, মানে কানে বাজছে। তার চেয়ে 2500 কিলোমিটারটাই মনে রাখা ভালো, যে হিমালয়ের দৈর্ঘ্য হচ্ছে 2500 কিলোমিটার। হিমালয়ের প্রস্থ মানে চওড়ায় কতটা সেক্ষেত্রে বেশ কিছু বইয়ে বিভিন্ন ধরনের তথ্য থাকে, আমি উল্লেখ করে দিচ্ছি যে এটা নিয়ে কিন্তু ডিফারেন্সিয়েট থাকে। ঠিক আছে, সেখানে বলা হয় যে মোটামুটি ভাবে 150 থেকে 400 কিলোমিটার হচ্ছে চওড়া, মানে যদি আমরা উইথটাকে দেখি, হিমালয় পর্বতে যে প্রস্থটাকে যদি দেখি, সেটা 150 থেকে 400। এবার 150 থেকে 400 কেন স্যার? এইবার একটু মাউন্টেনের জায়গায় যাওয়া যায়। এইখানে ছবিটা দেখো, এইখানে যে এক্সটেনশনটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে এক্সটেনশনটা দেখতে পাচ্ছ, এখান থেকে এতটা এক্সটেনশন,
বা আমি এইখান থেকে যদি ধরি, এখান থেকে এতটা এক্সটেনশন, এটা অনেকটাই বেশি। তো আমি এই দিকটাতে 400 কিলোমিটার ইন অ্যান অ্যাভারেজ যদি ধরি, তাহলে সেই জায়গায় অরুণাচল প্রদেশের জায়গাটা যদি দেখো, এখানে কিন্তু অনেকটাই কম, এটাকে আমরা 150 বলছি। তো ইন অ্যান অ্যাভারেজ এইভাবেই প্রস্থটাকে ধরা হয়, 150 থেকে 400 কিলোমিটার। পুরোটা তো আমি বললামই যে 2500 কিলোমিটারের একটা স্প্যান কিন্তু এখানে হিমালয়ের ক্ষেত্রে পাচ্ছি। এদিকে আমরা পাচ্ছি নাঙ্গা পর্বত, এদিকে আমরা পাচ্ছি নামচা বারোয়া। নামচা বারোয়াটা নিয়েও একটু কনফিউশন আছে। কিছু কিছু জায়গাতে অরুণাচল প্রদেশের মধ্যে নামচা বারোয়া বলা হয়, কিন্তু নামচা বারোয়ার এক্সাক্ট পজিশনটা দেখবে, এই ম্যাপটা খুব অথেন্টিকেট ম্যাপ। এই ম্যাপে যদি তোমরা একটু দেখো, তাহলে এই ম্যাপের নামচা বারোয়ার পজিশনটা দেখো শুধু। নামচা বারোয়া লেখাটা খুঁজে পেয়েছো নিশ্চয়ই, পাওয়া গেছে? এই যে নামচা হ্যাঁ Yes, স্যার। yes. নামচা বারোয়ার পজিশনটা দেখো, নামচা বারোয়া মাউন্টেনটা কোথায় রয়েছে? ইন্ডিয়ার মধ্যে অরুণাচল রয়েছে, প্রদেশ ইন্ডিয়ার স্যার। মধ্যে রয়েছে, অরুণাচল প্রদেশের মধ্যেও রয়েছে, তা কিন্তু নয়, এটা টিবেটের মধ্যে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছ না? জুম করবো আরেকটু, না স্যার, দেখতে পাচ্ছি তিব্বত। দেখতে পাচ্ছ? কিন্তু বেশ কিছু বইয়ে আমি একদম উল্লেখ করে দিচ্ছি কোথায় কি আছে, বেশ কিছু বইয়ে কিন্তু এটা অরুণাচল প্রদেশের মধ্যেই নামচা বারোয়া এরকম মেনশন করা আছে। ঠিক আছে, যে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া পর্যন্ত হিমালয় বিস্তৃত, এরকম ভাবে লাইনটা লেখা আছে। কিন্তু পজিশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেখানে নয়, এটা কিন্তু বাইরে আছে। আমাদের দুটোই মনে রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আর নাঙ্গা ফিজিওগ্রাফিতে পর্বতটা কোথায় স্যার? নাঙ্গা পর্বত আমাদের বেসিক্যালি পিওকের মধ্যে পড়ছে, কিন্তু প্র্যাকটিক্যালি সেটাকে আমরা কার মধ্যে ধরবো? অবশ্যই ভারতের জম্মু মধ্যে। কাশ্মীর? অবশ্যই না, লাদাখ। লাদাখ? একদম জম্মু কাশ্মীর বলা যাবে না, লাদাখ বলতে হবে। ঠিক আছে, অবশ্যই আমাদের ভারতের মধ্যে আছে, এটাই ধরতে হবে। কারণ পিওকের মধ্যে আছে এটা আমরা কখনো বলতে পারবো না, কারণ পিওকের অস্তিত্ব ইন্ডিয়ান গভর্নমেন্ট অস্বীকার করে। ওই জন্য পিওকে কে নিয়ে মাথা ঘামাবেই না। ওই পিওকে এরিয়ার মধ্যে যা যা পাবে সব ওটা ইন্ডিয়ার হিসেবে ধরে নেবে। সহজ হিসাব, সহজ ফর্মুলা। এর বাইরে কেন কিন্তু এসবে যাবেই না। ঠিক আছে, আচ্ছা তাহলে হয়ে গেল। এখানে আমরা এই পজিশনের জায়গাটা দেখলাম যে কোথায় কোনটা আছে, ভালো কথা স্যার। এখানে একটা প্রশ্ন আমার খুব করতে ইচ্ছা করছে, এই যে টেথিস সাগর, এই সম্বন্ধে তো তোমরা আমার কাছে নয়, এটা আগে থেকেও তোমরা জানতে যে টেথিস সাগরের মধ্যে দিয়ে হিমালয় পর্বতের উত্থান হয়েছে। এখানে একটা প্রশ্ন করি তোমাদেরকে, টেথিস সাগর কি বর্তমানে এক্সিস্ট করে, না পুরোটাই বুঝে গিয়ে পর্বত উঠেছে? এখন আর নেই। এখন আর নেই, তাই তো? আমি যদি বলি আছে, তারপরের প্রশ্ন হবে যে স্যার যদি আছে তাহলে সেটা কোথায়? টেথিস সাগর কি বর্তমানে এক্সিস্ট করে? তাহলে আছে, কিন্তু সেটা কোথায় আছে? তাহলে উত্তর হবে টেথিস সাগরটাই বর্তমানে অবশিষ্ট হিসেবে ভূমধ্য সাগর রূপে পরিচিত। বোঝা গেল না যায়নি? ফিজিওগ্রাফিক ডিভিশন এমনই জিনিস, একবার এখানে ঢুকে পড়লে এটা গোলক ধাঁধার মতো। এই প্রশ্ন থেকে ওই প্রশ্ন, আর ওই প্রশ্ন থেকে সেই প্রশ্ন, এইভাবে চলবে। একটা ম্যাপ বার করছি, ম্যাপটা রিজলিউশন খুব একটা ভালো নয়, তাও বলছি। এইগুলোকে না দেখালে তোমরা ধরতে পারবে না যে বেসিক্যালি না, এই টেথিস সি যেটা আমরা বলছি সেটা কিন্তু এইভাবে একটানা ছিল। ম্যাপটাকে, হ্যাঁ ঠিক আছে, এইভাবে একটানা ছিল। দাঁড়া আমি এটাকে স্ক্রিনটাকে বড় করি। হ্যাঁ, এইভাবে একটানা। এর মধ্যে বর্তমানে এই হচ্ছে ভূমধ্যসাগরের এরিয়া, যেটা আমি মার্ক করলাম, এইটাই হিসেবে এক্সিস্ট করছে। আর ছোটখাটো এরকম সাগর হিসেবে কিন্তু ভূমধ্যসাগরটাকেই ধরা হয়, বাকিটা পুরো মাউন্টেন ফরমেশন হয়েছে। আমরা ভূগোল বইয়ে যখন পড়ি, আমরা ভাবি টেথিস সাগর থেকে তো স্যার শুধু হিমালয় উঠেছে, একদম নয়। হিমালয়া, আলতিনতাক, কুয়েনলুন, হিন্দুকুশ, কারাকোরাম, পন্টিক, টরাস, এরকম বিভিন্ন ধরনের পর্বতের উত্থান কিন্তু এই টেথিস সাগর থেকে উঠেছে। তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে হিমালয়। শুধু টেথিস সাগর থেকে কিন্তু হিমালয় আপলিফটেড হয়নি। এই ভুল এই ভুল কিছু নামগুলো কি ধারণা, লিখবো যেগুলো বললেন? কিচ্ছু দরকার নেই, ওগুলো ওয়ার্ল্ড ও জিওগ্রাফির আচ্ছা। মধ্যে পড়ে, ওই নামগুলো এক্ষুনি লেখার কোনো প্রয়োজন নেই। আমাদের ভারতের মধ্যে আমরা শুধু হিমালয় আর কারাকোরাম নিয়ে পড়বো, এর বাইরে আমরা মাথা ঘামাবো না। বোঝা গেল ব্যাপারটা নিশ্চয়ই? এইবারে আমরা চলে আসছি এইখানের ছবিতে। তাহলে এখানে আমরা যেটা বলছিলাম যে হিমালয়ের এরকম ধরনের কিছু পার্ট আছে, অবস্থান কোথায়, কতটা আয়তন এলাকা নিয়ে অবস্থান করছে, কতটা এরিয়া নিয়ে রয়েছে, এই কনসেপ্টগুলোই যাচ্ছে না। এগুলোতে একদম ওয়ান ওয়ার্ড পড়বে, মনে রাখবে, আমি বোঝার ব্যাপারটাই যাচ্ছে। তাহলে এই অনুযায়ী আমরা তো হিমালয়া পেয়ে গেলাম, হিমালয়ের জেনারেল কনসেপ্টে গেল। হিমালয়া বছরে এই যে নবীন ভঙ্গিল পর্বত বলছি, তাহলে এই হিমালয়া
কি উঠছে, মানে এই হিমালয় পর্বতের কি উত্থান হচ্ছে? তাহলে উত্তর হবে হ্যাঁ, অবশ্যই। ওই জন্যই তো এটাকে আমরা নবীন ভঙ্গিল পর্বত বলছি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে হিমালয়ের উত্থান হচ্ছে, এই উত্থানের রেটটা, মানে আপলিফমেন্ট রেট অফ হিমালয়, সেটা কত বলতো? আপলিফটমেন্ট রেট বলে ফেললাম আমরা যে নবীন ভঙ্গিল পর্বত, তাহলে হিমালয়ের যে উত্থান হচ্ছে তার প্রুফ কি? প্রুফ দিন আপলিফটমেন্ট রেট অফ হিমালয়। তাহলে কত হবে? 5 মিলিমিটার পার ইয়ার। ঠিক আছে, আরেকটা প্রশ্নে যাওয়া যাক। সেই প্রশ্নটা হচ্ছে, হিমালয় আপলিফটমেন্ট যে হচ্ছে স্যার, মাউন্ট এভারেস্টের হাইট কি তাহলে বৃদ্ধি পেয়েছে? কি হবে উত্তর? হ্যাঁ, বেড়েছে নিশ্চয়ই। বেড়েছে নিশ্চয়ই, তাই তো? তাহলে এখানে আমার প্রশ্ন হচ্ছে যে এলিভেশন না হাইয়েস্ট পিক অফ হিমালয়, তাহলে কি হবে? মাউন্ট এভারেস্ট। একদম হাইয়েস্ট পিক অফ হিমালয়। মাউন্ট এভারেস্টের হাইট কত কি জানো তোমরা, বলো, পারা যাবে? 8,848, ওটা এখন 50 হয়েছে বলে জানি। আচ্ছা, মাউন্ট এভারেস্ট। আচ্ছা, একটা উত্তর পেলাম, তোমাদের বন্ধু বললো যে স্যার 8,848, সেটা 50 হয়েছে বলে জানি। বহুকাল আগে এই তথ্যটা এসেছিল যে হিমালয়ের হাইট মেপেছিল ব্রিটেনের একটা অর্গানাইজেশন, এবং তারা বলেছিল যে মাউন্ট এভারেস্টের হাইট 8,850 মিটার হয়েছে। কিন্তু নেপাল গভর্নমেন্ট সেই হাইটটাকে অস্বীকার করে এবং অফিসিয়ালি তারা বলে মাউন্ট এভারেস্টের হাইট 8,848 মিটার যা ছিল তাই থাকবে, কোনো 50-52 কিচ্ছু হবে না। এই নিয়ে বিভিন্ন বইয়েও লেখা এলো, আবার লেখাগুলো উঠেও গেল। এইবার ঘটনা হচ্ছে, তাহলে হিমালয়ের মাউন্টেনের বর্তমান উচ্চতা কত? হাইট কি বেড়েছে? 2019 সালে নেপাল গভর্নমেন্ট ঠিক করেছিল হাইট মাপবে। 2020 সাল পর্যন্ত ভারত এবং চীন সরকার নেপালকে বারবার করে প্রপোজাল দিতে শুরু করে, আপনারা হাইট মাপবেন, মাপুন, আপনাদের যদি মনে হয় আমাদের সাহায্য লাগবে তাহলে আমরা সাহায্য করতে পারি আপনাদের হাইট মাপার জন্য। নেপাল গভর্নমেন্ট কারো সাহায্য নেয়নি। ভাবনা চিন্তা করতে করতেই চলে এলো কোভিডে আর হাইট মাপা হলো না। 2021 সালের শেষের দিকে নেপাল গভর্নমেন্ট হাইট পরিমাপ করে তারা অফিসিয়ালি জানালো যে মাউন্ট এভারেস্টের হাইট বৃদ্ধি পেয়েছে, এবং সেটা অফিসিয়াল বৃদ্ধি পেয়ে কত হয়েছে স্যার? 8,848.86 মিটার। এটা নোট করে রেখো, এটাই হচ্ছে প্রেজেন্ট হাইট অফ মাউন্ট এভারেস্ট, হুইচ ইজ অ্যানাউন্সড বাই দ্য নেপাল গভর্নমেন্ট। ঠিক আছে, এটা নেপাল গভর্নমেন্টই এই হাইটটাকে ডিক্লেয়ার করেছে, এটা অফিসিয়াল হাইট, এটা কোনো ভুল ভ্রান্তি কিছু নয়। আমাদের ভূগোল বইগুলোতে এটা আপডেট হয়ে গেছে। ঠিক আছে, তো মাউন্ট এভারেস্ট হচ্ছে হাইয়েস্ট পিক। এটা কোথায় আছে? এটা নেপালে আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু আমি যদি এখানে প্রশ্নটা করি তোমাদেরকে, যে বলো তো দেখি যে হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া, তাহলে কি হবে উত্তর? হবে হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া। K2। আচ্ছা, হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া একটা উত্তর পেয়েছি, কেটু। আর কারোর কিছু মনে হচ্ছে না? সকলেরই কেটু মনে হচ্ছে। আর কেউ কিছু বলবে? একটাই উত্তর পেয়েছি এখনো পর্যন্ত, কেটু। স্যার আচ্ছা, কাঞ্চনজঙ্ঘা। ওকে, আরেকটা উত্তর পেলাম স্যার, কাঞ্চনজঙ্ঘা। সেটা আচ্ছা, কেটু হিমালয়। কেন? হ্যাঁ, এখানে আরেকটা উত্তর পেয়ে গেলাম স্যার, ওটা তো হিমালয়। ভেরি গুড, ভেরি গুড। আমাদের ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কেটু বা গডউইন অস্টিন। এইটা একদম মাথার মধ্যে গেঁথে নাও, এটা নিয়ে যেন কোনোদিন কোনো কনফিউশন না অ্যারাইজ করে। কেউ কনফিউশন অ্যারাইজ করতে চাইলেও তাকে অ্যারাইজ করতে দেবে না। তাহলে কেটু বা গডউইন অস্টিন। ঠিক আছে স্যার, এটার হাইট কত? 8,611 মিটার। এটা হচ্ছে এর হাইট। স্যার এটা রয়েছে কোথায়? তাহলে উত্তর হবে এটা রয়েছে, আমাদের বলতে হবে এটা রয়েছে লাদাখে। কিন্তু প্র্যাকটিক্যালি স্যার এটা কোথায় রয়েছে? পিওকের মধ্যে, পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে। আমি একটু আগে তোমাদের কি বলেছিলাম? পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে যাবতীয় যা কিছু রয়েছে সেটা ভারত সরকার অস্বীকার করে, পাক অকুপাইড কাশ্মীরকে স্বীকৃতি দেয় না। এই কথাটা আগে আমাদেরকে মাথার মধ্যে গেঁথে নিতে হবে। তাহলে স্বীকৃতি যেহেতু দিচ্ছে না, তাই সেই পোর্শনটা আমাদের ভারতের হিসেবেই ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিক্লেয়ার করে। এনসিআরটির বুক খুলে দেখো, সেখানেও তাই পাবে। যে কোনো টেক্সট বুক খুলে দেখো, স্কুল লেভেলের বুক অবশ্যই খুলবে, সেখানেও তোমরা তাই পাবে।
তো K2 বা গডউইন অস্টিন এটা হচ্ছে হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া। তারপরেও একটা প্রশ্ন আসে যে স্যার এরপরে যদি কম্পিটিটিভ এক্সামে দেয় কোন উত্তরটা করব যদি কাঞ্চনজঙ্ঘা আর গডউইন অস্টিন বা K2 দিয়ে দেয়, যদি আমি স্যার K2 বা গডউইন অস্টিন করি আমার উত্তর যদি কেটে দেয়। এক্ষেত্রে আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। 2019 সালে WBCS প্রিলিমিনারি কোশ্চেনে একটা প্রশ্ন এসেছিল যে ভারতের উচ্চতম শৃঙ্গ K2 তার অপর নাম কি। ঠিক আছে, তো প্রশ্নর মধ্যেই কিন্তু উত্তরের ক্লারিফিকেশন রয়েছে, ওটা প্রশ্নই ছিল। অপর নাম গডউইন অস্টিন ওটা অপশনে ছিল। ঠিক আছে, আর 2018 সালে এপিওর একটা এক্সাম হয়েছিল, সেখানেও এই প্রশ্নটা দিয়েছিল যে ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি, এবং সেখানে অ্যান্সার কি হিসেবে নিয়েছিল গডউইন অস্টিন। ঠিক আছে, ওই জন্য এটা নিয়ে নিশ্চিন্তে থাকো, যদি আসে গডউইন অস্টিন বা K2 ভারতের উচ্চতম শৃঙ্গ হিসেবে করবে। এরপর যে প্রশ্নটা চলে আসে যে স্যার হাইয়েস্ট পিক অফ হিমালয়া হাইয়েস্ট পিক অফ হিমালয়া ইন ইন্ডিয়া, তাহলে উত্তর কি হবে? কাঞ্চনজঙ্ঘা। কেন মাউন্ট এভারেস্ট হবে না? মাউন্ট এভারেস্ট তো নেপালে। ভেরি গুড, হাইয়েস্ট পিক অফ হিমালয়া ইন ইন্ডিয়া। আচ্ছা, গডউইন অস্টিনও হবে না? গডউইন অস্টিন তো স্যার হিমালয়ের পার্ট নয়। কারাকোরামের পার্ট, তাই তো? এটা আমার এখানে লেখা হয়নি, লিখে দিলাম, এটা কারাকোরাম রেঞ্জের অংশ। ঠিক আছে, শুরুতেই বলেছি দুটো আলাদা। তাহলে হাইয়েস্ট পিক অফ হিমালয়া ইন ইন্ডিয়া, তাহলে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা এর হাইট কত স্যার? 8,598 মিটার। ঠিক আছে, তাহলে নর্মালি দেখতে গেলে যদি আমি ওয়ার্ল্ড হাইয়েস্ট পিক বলি তাহলে মাউন্ট এভারেস্ট, ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট পিক যদি বলি তাহলে গডউইন অস্টিন বা K2, ওয়ার্ল্ড থার্ড হাইয়েস্ট পিক যদি বলি তাহলে হবে কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘাটা কোথায় আছে স্যার? কাঞ্চনজঙ্ঘা রয়েছে সিকিমে, এবং যদি তুমি বলো স্যার সিকিমের কোন ডিস্ট্রিক্টে আছে, তাহলে উত্তর হবে ওয়েস্ট সিকিমে। গোচেলা ট্রেক করেই, মানে ওয়েস্ট সিকিম থেকে গোচেলা ট্রেক করেই কাঞ্চনজঙ্ঘা যাওয়া যায়। এটা একমাত্র রুট আমাদের ভারতের দিক থেকে, আর নেপালের দিক থেকে আরেকটা রুট আছে। কোচেলা। গোচেলা পাস সিকিমে আছে। ঠিক আছে, ভিডিও আছে ইউটিউবে অনেক, দেখে নিতে পারো। বেশ টাফ ট্রেক। হ্যাঁ, ইন্ডিয়ার দিক থেকে কাঞ্চনজঙ্ঘা ট্রেক করাটা বেশি টাফ দেন নেপাল। তো এটা রয়েছে সিকিমে। এবং এটাও বলে দিই যে কাঞ্চনজঙ্ঘা পুরোপুরি কিন্তু ভারতের মধ্যে নেই, কাঞ্চনজঙ্ঘার কিছুটা পার্সেন্টেজ অফ এরিয়া সেটা পড়ছে নেপালে, আর কিছুটা এরিয়া সিকিমের মধ্যে পড়ছে। যেহেতু মেজর পোর্শন অফ এরিয়া সিকিমে আছে বলেই কাঞ্চনজঙ্ঘাকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছে বা ভারতের মধ্যে ধরা হয়। ঠিক আছে, তো এই পিকগুলো নিয়ে খুব কনফিউশন হয়, ওই জন্য এই পিকের জায়গাটাকে ক্ল্যারিফাই করে দিলাম। এবং এটা একদম পরিষ্কারভাবে মাথায় রাখবে যে এই মাউন্ট এভারেস্ট আর এটা, এই দুটোই কিন্তু আমাদের ভারতে আছে, আর এইটা রয়েছে কিন্তু কারাকোরাম রেঞ্জে, মানে এটা হিমালয়ে আছে, এটা কারাকোরাম রেঞ্জে আছে। এরপরেও আরেকটা পিক নিয়ে প্রশ্ন হয় কিন্তু, সেটা হচ্ছে যে ভারতের সম্পূর্ণভাবে ভারতের অন্তর্গত উচ্চতম শৃঙ্গের নাম কি। মানে আনডিসপিউটেড ল্যান্ড হিসেবে যদি বলি তাহলে হাইয়েস্ট নন্দাদেবী। পিক অফ কি হবে? একদম ঠিক, নন্দাদেবী হবে। একদম নন্দা দেবী হবে, যেটা উত্তরাখণ্ডে রয়েছে। এবার এখানে বলতে পারো স্যার তাহলে এতগুলো যে লিখলেন, দেখো গডউইন অস্টিন আর K2 এটা আনডিসপিউটেড ল্যান্ড, পিওকে ইন্ডিয়া স্বীকৃতি দিচ্ছে না, এই সমস্ত একটা কন্ট্রোভার্সির পোর্শনে রয়েছে। যদি আমি স্যার কাঞ্চনজঙ্ঘা দেখি, তার কিছুটা পোর্শন সিকিমে এবং নেপালে রয়েছে, ওই জন্য একটা পুরোপুরিভাবে ভারতে নেই। তো সম্পূর্ণরূপে ভারতের মধ্যে আছে সেরকম উচ্চতম শৃঙ্গ যদি বলা হয় তাহলে উত্তর হবে নন্দা দেবী। ওটা কি হিমালয়ের যেটা পার্ট? রয়েছে, অবশ্যই ওটা হিমালয়ের পার্ট, এবং হিমালয়ের গ্রেটার হিমালয়েরই একটা পিক নন্দা দেবী। ঠিক আছে, উত্তরাখণ্ডের মধ্যে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এবারে এরপর যেটা আছে, এরপর যে পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে টাইপস অফ হিমালয়। এবার এটা নিয়ে একটা প্রশ্ন থাকে যে স্যার টাইপস অফ হিমালয় যেটা বলা হচ্ছে, এই হিমালয়ের টাইপকে আমরা কতগুলি ভাগে ভাগ করতে পারি, তাহলে উত্তর কি হবে? কত বেশি লেখা থাকে তো বুঝতে পারিনি। অনেক কিছু লেখা থাকে, বোঝা যায় না, না? হ্যাঁ, কোনটা কি দৈর্ঘ্য অনুসারে, প্রস্থ অনুসারে? হিমালয়ার, লেসার হিমালয়ার।
তারপর আউট হ্যাঁ একটা হিমাদ্রি হুম হিমাচল শিবালিক থাকে, তারপর আবার দৈর্ঘ্য অনুসারে প্রস্থ অনুসারে কি সব ভাগ করে না? ঠিক একদম, মানে আলু পোস্ত ডাল দিয়ে একেবারে যাতা অবস্থা করে দেয়। ঠিক। হুম। তো ব্যাপারটা হচ্ছে, এটাকে আমি টাইপসটাকে এখানে লিখছি না, আমি ম্যাপে দেখাচ্ছি যে কিরকম টাইপসটা হয়। ঠিক আছে, একটা হয় স্ট্রাকচারাল ডিভিশন, জাস্ট আমি একদম ইন্ট্রো পার্টটা বলে দিচ্ছি, বাকিটা আমি এতে লিখছি, মানে এখানে সেটা লিখে সময় নষ্ট করার দরকার নেই, কোথায় কোনটা আছে সেটা বলে দিচ্ছি। একটা হয় স্ট্রাকচারাল ডিভিশন, বুঝলে? স্ট্রাকচারাল ডিভিশন, এটাকে বলা হয় ট্রান্সভার্স ডিভিশন। এই ট্রান্সভার্স নাকি বলেন স্যার? হ্যাঁ, মানে এটা হচ্ছে প্রস্থ বরাবর, তুমি যেটা জানতে চাইছিলে। ঠিক আছে, আরেকটা হয় রিজিওনাল ডিভিশন। এটা হচ্ছে লংগিটিউডনাল ডিভিশন, মানে দৈর্ঘ্য বরাবর। হলো। এইবার হচ্ছে স্ট্রাকচারাল ডিভিশন যেটা আছে, স্ট্রাকচারাল ডিভিশন যেটা আছে এখানে এই যে নাঙ্গা পর্বত আর এদিকে নামচা বড়, ঠিক আছে, এই জায়গা থেকে শুরু হলো। এবার এখান থেকে এরকম ভাবে চারটে ডিভিশন, চারটে মাউন্টেন রেঞ্জকে একে এইভাবে আইডেন্টিফাই করা হয়। এরকম ভাবে চারখানা মাউন্টেন রেঞ্জ আছে। আমি জাস্ট এক একটা লাইন দিয়ে এক একটা মাউন্টেন রেঞ্জকে ইন্ডিকেট করছি। এইভাবে চারখানা মাউন্টেন রেঞ্জ আছে। এবার এটাকে যদি নাম্বারিং করি, যেমন ধরো 1, 2, 3 এবং 4, এখানে আমি আর লিখছি না। এখানে প্রথমটা হচ্ছে টেথিস। মানে স্ট্রাকচারাল টেথিস ডিভিশনের হিমালয়, ভাগ, তাই তো? একদম এই পোর্শনটা, এইটা। তারপরে 2 নম্বরে যেটা আছে এটা হচ্ছে হিমাদ্রি। 3 নম্বরে যেটা আছে এটা হচ্ছে হিমাচল। আর 4 নম্বরে যেটা আছে এটা হচ্ছে শিবালিক। ঠিক আছে, এইভাবে চারটে ডিভিশন আছে এবং একটার দক্ষিণে একটা, এই সিকোয়েন্সেই কিন্তু আছে। এবার কি হয়, কিছু বইয়ে এটা মেনশন আছে যে অ্যাকর্ডিং টু স্ট্রাকচারাল ডিভিশন হিমালয়া ক্যান বি ডিভাইডেড ইনটু 3 টাইপস, হিমাদ্রি, হিমাচল এন্ড শিবালিক। একদম নয়, ভুল, পুরো ভুল দেওয়া। ইভেন আমি তোমাদের বলে রাখি, ডিআর খুল্লার যে বইটা একদম চোখ বন্ধ করে ভরসা করা যায়, সেই ডিডি গেঞ্জির মতো, তো সেক্ষেত্রেও কিন্তু ওই টেথিস হিমালয়া, ওখানেও কিন্তু টেথিস হিমালয়ার যে দেওয়া সেখানে কারাকোরাম রেঞ্জ ইনক্লুড করা আছে। ওই জায়গাটায়, ওই বইয়ের ওই পার্টিকুলার জায়গাটায় আমি একটু ভুল পেয়েছি। বাকি বইটা খুব ভালো, ফ্যান্টাস্টিক বুক, কিন্তু ওই জায়গাটা একটা ভুল আছে। ঠিক আছে, উনি যে বই থেকে আবার কপি করেছেন, সে বই বার করে সেই বই থেকে মিলিয়ে আমি একদম কনফার্ম হয়েছি যে ওনার বইয়ে ওই জায়গাটায় ভুল আছে। ঠিক আছে, তো টেথিস হিমালয়া, হিমাদ্রি হিমালয়া, হিমাচল হিমালয়া অ্যান্ড শিবালিক হিমালয়া, মানে হিমাদ্রিটাকে গ্রেটার বলা হয়, হিমাচলটাকে লেসার বলা হয়, আর শিবালিকটাকে আউটার হিমালয়া বলা হয়, আর টেথিসকে ট্রান্স হিমালয়া বলা হয়। এইভাবে চারটে ডিভিশন আছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচারাল ডিভিশন। আশা করি বুঝতে পারলে। বাকি ডিটেল পরের ক্লাসে হবে। এইবার যদি আমরা চলে আসি রিজিওনাল ডিভিশনে, রিজিওনাল ডিভিশনকে যদি নর্মালি তোমরা দেখো, এটাকে ভাগ করা হয় তিনটে ভাগ। তিনটে ভাগ কিরকম স্যার? স্যার, একটা হিমাচলটাকে হচ্ছে, কি বলেন? হিমাদ্রি হিমাচল আর হচ্ছে হিমাচলটাকে লেসার, লেসার। হিমাদ্রি হচ্ছে গ্রেটার, আর হিমাচল হচ্ছে লেসার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। LESSER। এইবার দেখো, এইখানে এই একটা ডিভিশন আমি ভাগ করে দিচ্ছি। এই একটা ডিভিশন, যেটা একদম লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এইটা নিয়ে হচ্ছে একদম এত অবধি হচ্ছে একটা ডিভিশন। এটাকে বলা হয় ওয়েস্টার্ন হিমালয়। ঠিক আছে, এটাকে বলা হয় ওয়েস্টার্ন।
এই ওয়েস্টার্ন হিমালয়ের মধ্যে কিন্তু 3টে ডিভিশন আছে, হ্যাঁ, এর মধ্যে আবার 3টে ভাগ আছে। এই 3টে ভাগের মধ্যে কি কি আছে স্যার? এই 3টে ভাগের মধ্যে আছে কাশ্মীর হিমালয়। এই কাশ্মীর হিমালয় কিন্তু পড়ছে তোমার লাদাখ আর জম্মু কাশ্মীর নিয়ে, ঠিক আছে, আমি শর্টে হিম লিখলাম। আচ্ছা, 2 নম্বর দিয়ে আছে হচ্ছে হিমাচল হিমালয়। এবার এইখানে একটা কনফিউশনের জায়গা তৈরি হতে পারে তোমাদের মধ্যে, যে স্যার আপনি এখানেও হিমাচল বললেন, এখানেও হিমাচল বললেন, দুটো তো এক হয়ে গেল, একই নামে দুটো পর্বত। তা নয়, ব্যাপারটা হচ্ছে এখানে পুরো রেঞ্জটাকে হিমাচল হিমালয় বলা হচ্ছে, এখানে এই জোনটাকে হিমাচল হিমালয় বলা হচ্ছে। এইখানে যে হিমাচল হিমালয় লিখলাম এটা অবস্থান করছে হিমাচল প্রদেশের মধ্যে, আর এখানে যে হিমাচল হিমালয়টা বললাম এটা অবস্থান করছে জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, নেপাল, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, এতগুলো স্টেট এবং ইউটিস এবং কান্ট্রিজ নিয়ে এই হিমাচল হিমালয়টা পড়ছে, যেটাকে আমরা লেসার হিমালয় বলছিলাম। আর এখানে যে হিমাচল হিমালয়টা বললাম এটা শুধুমাত্র হিমাচল প্রদেশ রাজ্যটার মধ্যে পড়ছে, ঠিক আছে। আরেকটা পড়ছে স্যার, 1 নম্বর গেল, 2 নম্বর গেল স্যার, 3 নম্বরটা কি স্যার? কুমায়ুন হিমালয়, এটা পড়ছে উত্তরাখণ্ডের মধ্যে। তা হয়ে গেল ওয়েস্টার্ন হিমালয় কমপ্লিটেড। এইবার পড়ে এলো এখানে মিডিল হিমালয়। স্যার মিডিল হিমালয়ের মধ্যে কে পড়ছে? মিডিল হিমালয় পুরোটাই পড়ে যাচ্ছে তো স্যার নেপালে, এটা নেপালে রয়েছে, ঠিক আছে। আর এদিকটা পড়ে গেল কি? নেপাল শেষ, এই সিকিম থেকে শুরু করলাম একদম অরুণাচল প্রদেশ অব্দি আমি চলে গেলাম। এই পুরো এলাকাটা হচ্ছে ইস্টার্ন হিমালয়। এই ইস্টার্ন হিমালয়ের মধ্যে কি পড়ছে স্যার? ইস্টার্ন হিমালয়ের মধ্যেও কিন্তু 3টে জায়গা পড়ছে। কি কি? একটা হচ্ছে দার্জিলিং সিকিম, একটা পড়ছে দার্জিলিং সিকিম হিমালয়, একটা পড়ছে ভুটান হিমালয়। ভুটানটা পুরোপুরি ভুটান দেশের মধ্যেই পড়ছে, তো সেইটা নিয়ে ভুটান হিমালয়। আর 3 নম্বরটা পড়ছে স্যার আসাম। এটা কোনো কোনো বইয়ে আসাম হিমালয় লেখা থাকে, কোনো কোনো বইয়ে অরুণাচল হিমালয় লেখা থাকে, তো আমি দুজনকেই প্রায়োরিটি দিয়ে লিখছি আসাম অ্যান্ড অরুণাচল হিমালয়। একটা জিনিস মাথায় রাখবে যে রিজিওনাল ডিভিশন অফ হিমালয়ের ক্ষেত্রে এরিয়াটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে আমরা যে যে নামগুলো লিখলাম এগুলো হচ্ছে সেই স্টেট বা সেই ইউটিজের টোটাল এরিয়া বা সেই কান্ট্রিজের টোটাল এরিয়াটার মধ্যে ওই হিমালয়ের পোর্শন যতটা আছে সেটাকে নিয়ে ওই নামকরণ করা হয়েছে। আজকের আমি কুমায়ুন হিমালয় বলছি মানে উত্তরাখণ্ডের মধ্যে রয়েছে কুমায়ুন হিমালয়। আজকে আমি দার্জিলিং সিকিম বলছি মানে দার্জিলিং, কালিম্পং, নর্দার্ন পার্ট অফ আলিপুরদুয়ার অ্যান্ড জলপাইগুড়ি এবং এন্টায়ার পার্ট অফ সিকিম, এই পুরোটা নিয়ে হচ্ছে দার্জিলিং সিকিম হিমালয়। আজকে আমি ভুটান হিমালয় বলছি মানে ভুটান দেশের মধ্যে হিমালয়। আজকে আমি আসাম অ্যান্ড অরুণাচল বলছি মানে আসাম অ্যান্ড মাউন্টেন রিজিয়নটা এবং অরুণাচল প্রদেশের মাউন্টেন রিজিয়নটা নিয়ে আসাম অ্যান্ড অরুণাচল হিমালয়, এইটা পড়ছে। তো এই হচ্ছে ভাগ। এইবার স্যার কি মিডিল বোঝা গেল? হিমালয়ের কোনো ওই ভাগ নেই তাই তো? দৈর্ঘ্য প্রস্থ যেটা নিয়ে হ্যাঁ বুঝতে পেরেছি, বলছি মিডিল মিডিল হিমালয়ের হিমালয়ের কোনো কোনো ভাগ ভাগ নেই, নেই তাই? ওটা পুরো এন্টার। আচ্ছা আচ্ছা না আচ্ছা। না না, কোনো ভাগ নেই, ঠিক এবার আছে। বুঝতে পেরেছি স্যার। এই হচ্ছে স্যার একটা হিমালয় কথা বলছি, পুরো। কোথাও গাড়োয়াল হিমালয় পাই, ওটা কি? এরপর গাড়োয়াল হিমালয় কুমায়ুন হিমালয়ের আরেকটা নাম। বেসিক্যালি এই নামটা এসছে কুমায়ুন মানে উত্তরাখণ্ডের গাড়োয়াল উপজাতিদের নাম অনুযায়ী, ওদের নাম অনুযায়ী মানে গাড়োয়াল ট্রাইবের নাম অনুযায়ী এই কুমায়ুন হিমালয়কে গাড়োয়াল হিমালয় বলা হয়। মানে কুমায়ুন হিমালয় যেটা উত্তরাখণ্ডের হচ্ছে